ক্ষীরের পুতুল গল্পের দ্বিতীয় পার্টটা শুরু করছি। প্রথম পার্টটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই পার্টে কিন্তু একটু গুরুত্ব দিয়ে ব্যাপারটা বোঝো, কারণ যাবতীয় প্রশ্ন বেশিরভাগ এই সেকেন্ড পার্ট থেকে আসতে পারে। দেখো, তা এখানে দেখলাম যে বড় রানীর তার ছেলে হবে, সেই জন্য বানর গিয়ে আর কি রাজাকে বলেছে, এবং প্রায় মাস চারেক হয়ে গেল ছোট রানীর সঙ্গে একটা ঝগড়াঝাটি চলছে, রাজার সঙ্গে কথা হয় না, রাজা বাড়িতে রয়েছে, এবং সেখানে গিয়ে বানর বলছে। দেখ, রাজা বললেন, এ কথা তো জানিই নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবে। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদেয় করো। তাহলে বানরকে কত মোহর দিল, ঠিক আছে? তারপর দেখো, মন্ত্রী বানরকে বিদেয় করে রান্নাঘরে গেলেন, আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন, খাবো কখন? বানর বললে, মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নে আয়। রানী নাইতে গেলেন। বানর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ কিনলে। সেই 1600 বাঁশ দিয়ে, 16 গাড়ি খড় দিয়ে, 16 জমি গড়ামি দিয়ে খাটিয়ে চক্ষের নিমেষে দুরানির বানর ভাঙা ঘর নতুন করলো। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ে পাতলে। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাত নিয়ে এলো 16 মোহর বিদায় দিলে। এখানে কিন্তু 16 মোহরের এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে। দুরানি নিয়ে এলেন, এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন, বানরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেল, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বলল, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললেন, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয়ে কহ। বানর বলল, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান, ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে, মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো তাই তো, এ কথা বলতে হয়। বানর, তোকে তোর মার রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বললেন, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পাবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানী বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললেন, মহারাজ, যাই, তবে মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন,
সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন, রাজ্য জয় জয় হলো, রাগে ছোট রানীর সর্বাঙ্গে জ্বলে উঠল। লাইনটা দাগ দাও, রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল কেন? এরপরে দেখো কি ঘটছে। এই যে ছোট রানীর রাগে সর্বাঙ্গ জ্বলছে, এর ফলে যে ঘটনাগুলো ঘটতে চলেছে খুব ইন্টারেস্টিং। কিন্তু ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বলো। তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছোট প্রশ্ন, যে এই ডাকিনী ব্রাহ্মণীর নাম কি দিয়েছিল? সেটা হচ্ছে মনের কথা, বা প্রাণের বন্ধুর নাম কি দিয়েছিল? মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন, ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, কি হয়েছে? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিকারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমার বিষ দে, খেয়ে মরি, সতীনের এ আদর প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখিরিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনি থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখ না, পোড়ার মুখী সুয়োরানী মহারাজের সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেল না। ছি ছি, এমন অভাগীর মুখ দেখে না, আমার কাল সারাদিন উপোস যাই। ভাই, এ গঞ্জনা প্রাণে সবে না। তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানী ঘুরে পড়বে। ডাকিনী বলল, ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো, তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে বর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ডাক দাও, কোন বিষটা এনে দিয়েছিল? বিষটার নাম কালকুট। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মেঠাই গড়লেন। কি কি গড়েছিল? ডাক দিতে থাকো। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই, এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আইলো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললেন, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মিঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার হাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জীবের স্বাদ গেল। মুগের, আচ্ছা এই জায়গাটা থেকে ভালো করে দাগ দাও একদম। জীবের স্বাদ গেল কি খেতে? না, ক্ষীরের ছাঁচ ভেঙে যখন খেলো জীবের স্বাদ গেল। তারপর দেখো, মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানীর চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল, সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়ল। বানর রানীর মাথা কোলে নিয়ে হাতে ধরে নাড়ি দেখলো, চোখের পাতা খুলে চোখ দেখলো, রানী অজ্ঞান
অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুতে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাসী, বাঁধি যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরক করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজেই রইলেন। এরপর দেখো, 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। এখানে দাগ দাও, বড় রানী কতদিন বিষের নাড়ু খেয়ে অজ্ঞান ছিলেন। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে সে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজ চক্রবর্তী ছেলে মানে হচ্ছে রাজ চক্রবর্তী লক্ষণ সম্পন্ন ছেলে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়ে গেছে। রানী পাতখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। ডাক দাও, তাহলে এই ডাকিনী বুড়ির উপর কি কি করা হয়েছিল সেটা কি প্রশ্ন আসে। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভাণ্ডার লুটিয়ে দাও, রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। রাজমন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্য জয় হাহাকার হল, জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদ দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বছর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর বিয়ে দিও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। ভাট পাঠানো মানে হচ্ছে বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র বা স্বয়ংবর সভার ওই বলা। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটোয় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। এটা কিন্তু কোন দেশ? পাটলি দেশ। এটা কিন্তু প্রশ্ন আসে। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, ঠিক দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সেই কন্যা পছন্দ হলো। দাগ দাও, রাজার সেই কন্যা পছন্দ হলো। কোন কন্যা? বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বলল, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেয়ারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বছর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেয়াই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে পেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানীর ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছে আর ভাবছেন, ছেলে কোথা পাবো, এবার রাজা কি ছলে ফোলাবো। বানর এসে বলল, মাগো মা, ওঠ, চেলির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দে। তাহলে কিসের ছেলে?
ক্ষীর দিয়ে একটা পুতুল গড়ে দিতে বলল। বর সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, প্রাণে কি তোর ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে। ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। রাজা বানর বললে। রাজাকে পাবো কোথায়? দুদিনের পথ, কোনের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর বড়ে দে। রাজা পথ চেয়ে বাছেন, কখন বর আসবে? বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদার শেঠের বাছা কোলে পাবি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই ষষ্ঠী তলার বর্ণনা এরপরে শুরু হবে, কিংবা এই জায়গাটা থেকে শুরু হচ্ছে বরযাত্রার বর্ণনা। তাই বরযাত্রার বর্ণনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা ভালো করে পড়বে, কেমন, যেটা এখন পড়তে চলেছি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে করলেন। তাকে চেলির জোর পড়ালেন, সোনার টোপর পড়ালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল দুখানি ছোট পা, দুখানি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশেন উড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানী আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাক ঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিগনগরে এসে পড়ল। দিগনগর একটা জায়গা, দেখো, দিগনগরে দিঘির ধারে ভোর হলো। এটা প্রশ্ন, দেখ দাও, দিগনগরে কখন ভোর হলো? না, দিঘির ধারে ভোর হলো। মশাল পুড়ে পুড়ে নিবে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলেন। প্রশ্ন, বরযাত্রী যাওয়ার সময় বানর কোথায় তাঁবু ফেলতে বলেছিল? কোথায়? দিগনগরে, দিঘির পাড়ে। দিঘির ধারে ষষ্ঠীতলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলেন, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বট গাছের দিকে এলো না। গাঁয়ের বউ, এই জায়গাটা কি করছে বানর দেখো, ভালো করে শোনো। গাঁয়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিল। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওই যে বট গাছটা বললো, এই বট গাছের গোড়াটাতে হচ্ছে ষষ্ঠী ঠাকুর তলা, সেখানে গাঁয়ের মেয়েরা, বউরা, তারা পুজো দিতে এসেছিল, কিন্তু ওই রাজার সিপাহীরা তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, পুজো দেওয়া হয়নি। তারপর কি হলো দেখো, সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। দেখ দাও, কেন পুজো হলো না বুঝতেই পেরে গেছো। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জল বিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। এইটা খুব ইম্পর্টেন্ট, দেখ দাও, কাকে আপদ বলা হয়েছে? বানরকে। ওই যে ক্ষীরের পুতুল আছে, ওইটাকে আর কি খেতে দিয়েছে। দেখো, কাঠফাটা রোডে কাঠামো থেকে বের হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভিতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। তাহলে প্রশ্ন, কাকে স্মরণ করলো? ঘুমপাড়ানি মাসি পিসি। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীর দাস শেঠের
ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলায় ঘুমের দেশের রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছে। এমন সময় ষষ্ঠী ঠাকুরের ডাক পড়লো। ডাক দাও। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়লো। এই যে ঘুম পাড়ানি মাসি পিসির কাজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানটা দাগ দিয়ে রাখো। ঘুমের দেশের ঘুম পাড়ানি মাসি জেগে উঠলেন। ঘুম পাড়ানি পিসি উঠে বসে দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন, দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা, এতখানি বেলা হলো এখনো ভোগ পাইনি। তোর একটি কাজ কর, দেশে যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলাঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপুলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকোর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গাঁয়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিকনগরে দিনে দুপুরে রাত এলো। দাগ দাও। দিকনগরে দিনে দুপুরে রাত এলো। কিভাবে রাতটা এসেছিল তার বর্ণনা দাও। এটা কিন্তু প্রশ্ন 5 নম্বরে। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। ব্যাপারটা বুঝতে পারলে? সবাই ঘুমিয়ে পড়লো। ও তো মানুষ নয়, সমস্ত মানুষদের ঘুম পাড়ালো, কিন্তু বানরকে ঘুম পাড়াতে পারেনি, কারণ সে তো জন্তু জানোয়ারেরা তারা জেগেছিল। আর জেগে রইল ষষ্ঠীর দাস, বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলের হাত নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উট বেড়াল উঠে এলো, কুঁড়ো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেড়ালদের কি খেতে দিয়েছিল? ওই ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিয়েছিল। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। ভালো করে বোঝো। তাহলে মাসি পিসিকে কি দিল? ক্ষীরের 2টি কান দিয়েছে। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিকনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বললেন, ঠাকুরন, পালাও কোথায়? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রড়াবো। ঠাকুরন ভয় পেয়ে বললেন, হা মর, এ মুখ পোড়া বলে কি? সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বলে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেবো, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে দেবো, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি পাবে। ঠাকুরন লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা, চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা, আমার বরে দুরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। এরপর থেকে যেটা পড়া হবে সেটা হচ্ছে বরযাত্রী কিভাবে ক্ষীরের পুতুলটা খেলো ষষ্ঠী ঠাকুরন, এটা একটা প্রশ্ন। এবার ষষ্ঠীতলার যে রাজ্য, ছেলেদের রাজ্য, এই জায়গাটা বর্ণনাটা দেখো। বানর বলে, কই ঠাকুরন, বটতলায় তো ছেলেরা নেই, আমার দিব্যচক্ষু দাও। এই যে বানরের দিব্যচক্ষু প্রাপ্তিতে সে কি দেখলো? তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরের বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হলো। বানর দেখলো এই জায়গা থেকে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল। কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নপুর, কারো কাঁকালে হেরে, কারো গলায় সোনার দানা।
কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে নেচে বেড়াচ্ছে। কারো পায়ে লাল জুতুয়া, কারো মাথায় ভাঙা টুপি, কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর, কোনো ছেলে রোগাসোগা, কোনো ছেলে মোটাসোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সেই এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। লাইনটা দাগ দাও। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলো। সেখানে পাঠশালা নেই, পাঠশালায় গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সরবন, তেপান্তরের মাঠ, আর পরে আম কাঁঠালের বাগান। গাছে গাছে ন্যায্যলা টিয়া পাখি, নদীর জলে গোলচোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি। তিনি খইয়ের মোয়া গড়েন। ডাক দাও। খইয়ের মোয়া গড়েনকে বনগাবাসী মাসি পিসি। এইটাই কিন্তু লোককথার। ঘরের ধারে ডালিম গাছে, তাতে প্রভু নাচেন। নদীর পাড়ে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ধরেছে। জন্তি ফল কোথায় রয়েছে এটা প্রশ্ন। নদীর ধারে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চলে বেড়ায়। গৌড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুরীর দেশে পাটুলি রানীর বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুরীর দেশে গেল, সে টিয়া পাখির দেশে। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। দাগ দাও। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। তারপর দেখো, তারা ডাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে কোঁচ মেচে করে, আর সেই দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সেই এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকেই সন্ধ্যা। সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে 6 পণ কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদমুখ রোদে পুড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম ধরছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদে এলো বান। বুঝতে পারছো? একটু আগে যে প্রশ্নটা বললাম, যে বড় প্রশ্ন, রূপকথা আর লোককথার সংমিশ্রণ এই ক্ষীরের পুতুল গল্পের মধ্যে কিভাবে ফুটে উঠেছে দেখো। টাপুর টুপুর বৃষ্টি এলো, নদে এলো বান। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই 6 পণ কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিল, কোলা ব্যাঙ ছিপগুলো টেনে নিল। খোকা বাবুরা ক্ষিপ্ত হয়ে ঘরে এলেন, মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরে বালির চরে শিব ঠাকুর এসে নৌকা বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন বাড়লেন, এক কন্যে খেলেন, আর এক কন্যে না খেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠল। আর তার ঠিক গুরু ঠাকুর নিলেন। আর আরেকটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিল। তাই দেখে ভোদর টিয়াকে এক হাতে নিলেন, আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলো। ঘরের দুয়ারে খোকার মা খোকা বাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলো ছেলেটি বড় সুন্দর। তাহলে কোন ছেলেটি বলো তো? সেই যে ছেলেটি কমলাপুরীতে যে ছেলেটিকে বলছে ওরে ভোঁদর ফিরে যা, খোকার নাচন দেখে, এই ছেলেটি যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলা সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ল্যাজজোলা টিয়া পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাকে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহন নিয়ে, 4 মাগি দাসী নিয়ে, আম কাঁঠালের বাগান দিয়ে
টুটুরানীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছে ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটি যেন মাটির নিচে ডুবে গেল। দাগ দাও, খুব ইম্পর্টেন্ট লাইন। দেশটি যেন মাটির নিচে ডুবে গেল। কোন দেশটি? তাহলে কমলাপুলির ওই দেশটির কথা বলা হচ্ছে। বানর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পাকড়ি চড়িয়ে আলো জ্বালিয়ে বদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছিলে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়িতে বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা পর হয়ে যাবে, কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে পোঁপো বাঁশি বাজিয়ে টকবক ঘোড়া হাঁকিয়ে ঝকঝক আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাতে ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, হুলু দিলে, বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরন বলছেন, ডাক দাও, ষষ্ঠী ঠাকুরনটা কি বলেছিলেন? রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটির শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বর কনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ে মন রিনিঝিনি বাজতে লাগলো, ঝিকমিকি জ্বলতে লাগলো, আর হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। তাহলে এর লাস্ট লাইনটাও দাগ দাও, যে ছোট রানী কি করে মরল না, হিংসা করে বুক ফেটে মরে গেল। এই গল্পটা থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন, এই যে একদম সেকেন্ড পার্টে যেগুলো পড়লাম, এই পার্টগুলো কিন্তু একটু ভালো করে দেখবে তোমরা এখান থেকে অবশ্যই লিখতে পারবে। সব থেকে বড় কথা হচ্ছে, গল্পটাকে যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে নোটস তোমাদের লাগবে না, শুধু একটা নোটস লাগবে, সেটা হচ্ছে ওই রূপকথার লোককথার মিশ্রণ। এই প্রশ্নটা কিন্তু একটু দেখে যেও, আসলেও আসতে পারে। ধন্যবাদ।